নমস্কার, সকল দর্শক বন্ধুকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গড় অর্থাৎ মিন সম্পর্কে। গড় একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক মাপ, যা আমাদের বিভিন্ন গবেষণা, বিশ্লেষণ এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সিদ্ধান্তে সাহায্য করে। চলো তাহলে বন্ধুরা, এই আলোচনার মাধ্যমে গড় অর্থাৎ মিন সম্পর্কে আমরা একটি সুস্পষ্ট ধারণা লাভ করি। সমজাতীয় রাশিমালার অন্তর্ভুক্ত রাশিগুলির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তাকেই গড় বলে। গড় একটি নির্দিষ্ট মান প্রদান করে যা তথ্যসারির কেন্দ্রীয় অবস্থানকে বর্ণনা করে। লোয়েদার এবং ম্যাকটেভিশ বলেছেন, মিন ইজ সিম্পলি দ্য সাম অফ অল স্কোরস ডিভাইডেড বাই দেয়ার নাম্বার, অর্থাৎ সমস্ত মান যোগ করে তাদের মোট সংখ্যায় ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেটিই গড়। উদাহরণ, যদি x1, x2, x3, xn কোনো তথ্য সারিতে n সংখ্যক মান থাকে, তাহলে এর মিন হবে x1, x2, x3, xn রাশিগুলির সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা n। ধরা যাক একটি পরীক্ষায় 5 জন শিক্ষার্থীর নম্বর যথাক্রমে 50, 60, 70, 80 এবং 90। তাহলে গড় হবে 50 + 60 + 70 + 80 + 90 ডিভাইডেড বাই 5 = 70, অর্থাৎ এই 5 জন শিক্ষার্থীর গড় নম্বর হলো 70। পরিসংখ্যানবিদরা গড়কে 3টি প্রধান ভাগে ভাগ করেছেন। অ্যারিথমেটিক মিন অর্থাৎ গাণিতিক গড়, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং সাধারণ গড় হিসেবেই পরিচিত। জিওমেট্রিক মিন অর্থাৎ জ্যামিতিক গড়, এটি তখন ব্যবহার করা হয় যখন সংখ্যাগুলোর গুণিতক সম্পর্ক থাকে। হারমোনিক মিন অর্থাৎ সমন্বয়পূর্ণ গড়, এটি সাধারণত হার অর্থাৎ অনুপাত বিশ্লেষণে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি কোনো বিনিয়োগ প্রথম বছরে 10% বৃদ্ধি পায় এবং পরের বছরে 20% বৃদ্ধি পায়, তাহলে জ্যামিতিক গড় ব্যবহার করতে হবে। আবার যদি কেউ গড়ে কত দ্রুত কোনো দূরত্ব অতিক্রম করছে তা জানতে চায়, তাহলে সমন্বয়পূর্ণ গড় প্রযোজ্য হবে। গড়ের কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ বা ধর্মগুলি রয়েছে, যা আমাদের বিভিন্ন পরিসংখ্যানিক বিশ্লেষণে সহায়তা করে। চলো তাহলে সেগুলো দেখি। এককত্ব অর্থাৎ ইউনিকনেস, একটি নির্দিষ্ট তথ্য সারির জন্য গড় সবসময় একটি নির্দিষ্ট মান হবে। সরলতা অর্থাৎ সিম্পলিসিটি, গড়ের হিসেব করা সহজ এবং এটি দ্রুত বোঝা যায়। সমস্ত পর্যবেক্ষণের উপর ভিত্তি অর্থাৎ বেসড অন অল অবজারভেশনস, গড় নির্ণয়ে প্রতিটি মান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চরম মান দ্বারা প্রভাবিত অর্থাৎ অ্যাফেক্টেড বাই এক্সট্রিম ভ্যালুস, যদি কোনো তথ্য রাশিতে খুব বড় বা ছোট মান থাকে, তাহলে গড় সেই দিকেই সরে যেতে পারে। বীজগাণিতিক বৈশিষ্ট্য অর্থাৎ অ্যালজেব্রিক প্রপার্টি, গড়ের মাধ্যমে তথ্যের বিচ্যুতি পরিমাপ করা সম্ভব। তথ্য সারির সমস্ত মানের গড় থেকে বিচ্যুতির যোগফল সর্বদা শূন্য হয়। স্থিতিশীলতা অর্থাৎ স্টেবিলিটি, বড় তথ্য সারিতে গড় সাধারণত স্থিতিশীল থাকে। অসমাপ্ত বণ্টনের ক্ষেত্রে গড় নির্ণয় করা যায় না। যদি রাশিমালার কিছু মান অনুপস্থিত থাকে বা অসম্পূর্ণ হয়, তবে গড় নির্ণয় করা সম্ভব নয়। পরবর্তী গণনায় প্রযোজ্যতা অর্থাৎ অ্যাপ্লিকেবিলিটি ইন ফার্দার ক্যালকুলেশনস, গড় পরিসংখ্যান বিশ্লেষণে গুরুত্বপূর্ণ, যেমন ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মতো পরিমাপ গড়ের উপর নির্ভর করে। জ্যামিতিক কেন্দ্র অর্থাৎ জিওমেট্রিক সেন্টার, জ্যামিতিক বা ভৌত অর্থে গড় তথ্য সারির একটি ভারসাম্যের কেন্দ্র হিসেবে কাজ করে, যা সমস্ত মানকে কেন্দ্র করে ভারসাম্যপূর্ণ করে। সমমিত বণ্টনে প্রতিনিধিত্ব অর্থাৎ রিপ্রেজেন্টেশন ইন সিমেট্রিক ডিস্ট্রিবিউশনস, সমমিত বণ্টনের ক্ষেত্রে গড় মিডিয়ান এবং মোডের সাথে মিলে যায় এবং তথ্য সারির একটি সঠিক কেন্দ্রীয় মান প্রদান করে। রৈখিক রূপান্তর অর্থাৎ লিনিয়ার ট্রান্সফরমেশন, যদি তথ্য সারির সমস্ত মান রৈখিকভাবে রূপান্তরিত হয়, যেমন y = ax +
বি, তবে রূপান্তরিত তথ্য সারির গড়ও একইভাবে রূপান্তরিত হয়, যেমন y বার ইজ ইকাল টু ax বার প্লাস বি। এখন আমরা জেনে নেব আনগ্রুপড ডেটা অর্থাৎ অবিন্যস্ত তথ্যরাশিতে গড় নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে। ধরা যাক একজন শিক্ষক 6 জন শিক্ষার্থীর গণিত পরীক্ষার নম্বরের গড় বের করতে চান। শিক্ষার্থীদের নম্বরগুলি হল 48, 56, 67, 72, 84, 95। এক্ষেত্রে মিন বা গড় গণনার ধাপগুলি হল: প্রথম ধাপ তথ্য তালিকাভুক্তিকরণ। শিক্ষার্থীদের নম্বরগুলি তথা x ইজ ইকাল টু 48, 56, 67, 72, 84 এবং 95। দ্বিতীয় ধাপ তথ্যের যোগফল, অর্থাৎ সামেশন x ইজ ইকাল টু 48 প্লাস 56 প্লাস 67 প্লাস 72 প্লাস 84 প্লাস 95 ইজ ইকাল টু 422। অর্থাৎ 6 জন শিক্ষার্থীর গণিত পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর হল 422। তৃতীয় ধাপ কাউন্ট দ্য নাম্বার অফ অবজারভেশনস, অর্থাৎ পর্যবেক্ষণের সংখ্যা গণনা। এক্ষেত্রে n ইজ ইকাল টু 6। এই উদাহরণে 6 জন শিক্ষার্থীর গণিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের কথা বলা হয়েছে, তাই n ইজ ইকাল টু 6। চতুর্থ ধাপ অ্যাপ্লাই দ্য ফর্মুলা, অর্থাৎ সূত্রে মান বসানো। আনগ্রুপড ডেটা অর্থাৎ অবিন্যস্ত তথ্য সংক্রান্ত উদাহরণে মিন অর্থাৎ গড় নির্ণয়ের সূত্র হল x বার ইজ ইকাল টু সামেশন x বাই n। এই উদাহরণে প্রাপ্ত সামেশন x এর মান হল 422 এবং n এর মান হল 6। সুতরাং 422 ডিভাইডেড বাই 6 ইজ ইকাল টু 70.33। ফলাফল: এই গণনার গড় নম্বর হল 70.33। সুতরাং এটি বলা যেতে পারে 6 জন শিক্ষার্থীর গণিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড় হল 70.33। এখন আমরা জেনে নেব গ্রুপড ডেটা অর্থাৎ বিন্যস্ত তথ্যরাশিতে গড় নির্ণয় করার পদ্ধতি সম্পর্কে। যদি গ্রুপড ডেটা অর্থাৎ বিন্যস্ত তথ্যরাশিতে গড় নির্ণয় করতে হয় তাহলে ফ্রিকোয়েন্সি মধ্যবিন্দু সমন্বিত গড়ের সূত্র প্রয়োগ করতে হবে। এর মাধ্যমে আমরা আরো সঠিক বিশ্লেষণ করতে পারবো। ধরা যাক একজন শিক্ষক একটি শ্রেণীর শিক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে এই টেবিলটি তৈরি করেছেন। এক্ষেত্রে 0 to 10 এর মধ্যে ফ্রিকোয়েন্সি এর মান 2, স্কোর 10 to 20 এর মধ্যে ফ্রিকোয়েন্সি এর মান 3, স্কোর 20 to 30 এর মধ্যে ফ্রিকোয়েন্সি এর মান 5, স্কোর 30 to 40 এর মধ্যে ফ্রিকোয়েন্সি এর মান 4, স্কোর 40 to 50 এর মধ্যে ফ্রিকোয়েন্সি এর মান হলো 6। গ্রুপড ডেটা অর্থাৎ বিন্যস্ত তথ্যরাশিতে মিন বা গড় গণনার ধাপগুলি হল: প্রথম ধাপ মধ্যবিন্দু অর্থাৎ x নির্ণয়। প্রতিটি শ্রেণীসীমানার মধ্যবিন্দু নির্ণয় সূত্রটি হল শ্রেণীসীমানার নিম্নসীমা প্লাস ঊর্ধ্বসীমা ডিভাইডেড বাই 2। যেমন 0 to 10 শ্রেণীসীমানার মধ্যবিন্দু হল 0 plus 10 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 5। 10 to 20 শ্রেণীসীমানার মধ্যবিন্দু হল 10 plus 20 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 15। একইভাবে বাকি সকল শ্রেণীসীমানার জন্য মধ্যবিন্দুগুলির মান গণনা করা হয়েছে। এখন আলোচ্য টেবিলটিতে সকল মধ্যবিন্দুর মানগুলি আমরা একবার দেখে নেব। এই টেবিলে 0 to 10 শ্রেণীসীমানার মধ্যবিন্দু হল 5, 10 to 20 শ্রেণীসীমানার মধ্যবিন্দু হল 15, 20 to 30 শ্রেণীসীমানার মধ্যবিন্দু হল 25, 30 to 40 শ্রেণীসীমানার মধ্যবিন্দু হল 35, 40 to 50 শ্রেণীসীমানার মধ্যবিন্দু হল 45। গ্রুপড ডেটা অর্থাৎ বিন্যস্ত তথ্যরাশিতে মিন বা গড় গণনার দ্বিতীয় ধাপটি হল এফএক্স নির্ণয়। এক্ষেত্রে প্রতিটি ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ এবং সংশ্লিষ্ট মিড পয়েন্ট অর্থাৎ এক্স এর গুণফল গণনা করা হয়। যেমন 0 to 10 শ্রেণীসীমানার এফএক্স এর মান হল
2 into 5 is equal to 10। 10 to 20 শ্রেণী সীমানার fx এর মান হলো 3 into 15 is equal to 45। অন্যান্য ক্ষেত্রেও অনুরূপভাবে গণনা করা হয়েছে। এখন আলোচ্য টেবিলটিতে সকল fx এর মানগুলি আমরা একবার দেখে নেব। এই টেবিলে 0 to 10 শ্রেণী সীমানায় fx এর মান হলো 2 into 5 is equal to 10। 10 to 20 শ্রেণী সীমানার fx এর মান হলো 3 into 15 is equal to 45। 20 to 30 শ্রেণী সীমানায় fx এর মান হলো 5 into 25 is equal to 125। 30 to 40 শ্রেণী সীমানায় fx এর মান হলো 4 into 35 is equal to 140। 40 to 50 শ্রেণী সীমানায় fx এর মান হলো 6 into 45 is equal to 270। গ্রুপড ডেটা অর্থাৎ বিন্যস্ত তথ্যরাশিতে মিন বা গড় গণনার তৃতীয় ধাপটি হলো সামেশন fx এবং n নির্ণয়। fx এর মানগুলি যথা 10, 45, 125, 140, 270 কে যোগ করলে যে মান পাওয়া যায় তা হলো 590, অর্থাৎ সামেশন fx is equal to 590। ফ্রিকোয়েন্সির মানগুলি যথা 2, 3, 5, 4, 6 কে যোগ করলে যে মান পাওয়া যায় তা হলো 20, অর্থাৎ n is equal to 20। এখন আলোচ্য টেবিলটিতে fx এবং n এর মানটি একবার দেখে নেব। এই টেবিলে fx এর মানগুলি যথা 10, 45, 125, 140, 270 কে যোগ করলে যে মান পাওয়া যায় তা হলো 590, অর্থাৎ সামেশন fx is equal to 590। এবং ফ্রিকোয়েন্সির মানগুলি যথা 2, 3, 5, 4, 6 কে যোগ করলে যে মান পাওয়া যায় তা হলো 20, অর্থাৎ n is equal to 20। গ্রুপ ডেটা অর্থাৎ বিন্যস্ত তথ্যরাশিতে মিন বা গড় গণনার চতুর্থ বা অন্তিম ধাপটি হলো সূত্র প্রয়োগ। এক্ষেত্রে যে সূত্রটি প্রয়োগ করা হয় তা হলো x বার is equal to summation fx by n। এখানে f is equal to শ্রেণীর মধ্যে শিক্ষার্থীর সংখ্যা, x is equal to প্রতিটি শ্রেণী সীমানার মধ্যবিন্দু, n is equal to মোট শিক্ষার্থীর সংখ্যা। আলোচ্য উদাহরণে প্রাপ্ত সামেশন fx এর মান হলো 590 এবং n এর মান হলো 20। সুতরাং 590 divided by 20 is equal to 29.5। সুতরাং আলোচ্য উদাহরণে প্রাপ্ত গড়ের মান হলো 29.5। এই গণনার ব্যাখ্যায় এটি বলা যেতে পারে প্রাপ্ত গড় মান 29.5 দেখায় যে শিক্ষার্থীরা গড়ে 29.5 নম্বর পেয়েছে। গড় ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ সুবিধাগুলি হলো সহজতা অর্থাৎ সিম্পলিসিটি, গড় বোঝা ও গণনা করা সহজ। সার্বজনীনতা অর্থাৎ ইউনিভার্সালিটি, এটি ছোট এবং বড় উভয় ধরনের রাশিমালার জন্য প্রযোজ্য। প্রতিনিধিত্বমূলক অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ, এটি রাশিমালার সমস্ত মানকে বিবেচনায় নেয়, যা এটিকে একটি ভালো কেন্দ্রীয় প্রবণতা পরিমাপক করে তোলে। গাণিতিক ভিত্তি অর্থাৎ ম্যাথমেটিক্যাল বেসিস, গড় পরিসংখ্যান বিশ্লেষণের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন আদর্শ বিচ্যুতি অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং সহসম্পর্ক অর্থাৎ কোরিলেশন। স্থিতিশীলতা অর্থাৎ স্টেবিলিটি, এটি নমুনা পরিবর্তনের তুলনায় অপেক্ষাকৃত কম পরিবর্তিত হয়, যা একে আরও নির্ভরযোগ্য করে তোলে। অন্যান্য হিসাবের ভিত্তি অর্থাৎ ইউজফুল ইন ফার্দার ক্যালকুলেশনস, অনেক উন্নত পরিসংখ্যানিক পদ্ধতি গড়ের ওপর নির্ভর করে। গড় ব্যবহারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে, যেমন প্রান্তিক মান দ্বারা প্রভাবিত অর্থাৎ সেন্সিটিভ টু আউটলেয়ার্স, চরম বা অতিরিক্ত বড় বা ছোট মান গড়কে উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারে, ফলে এটি কখনো কখনো বিভ্রান্তিকর হতে পারে। সর্বদা প্রতিনিধিত্বমূলক নয় অর্থাৎ নট অলওয়েজ রিপ্রেজেন্টেটিভ, যদি রাশিমালা খুব বেশি অসম বা মাল্টিমোডাল হয় তাহলে গড় প্রকৃত কেন্দ্রীয় প্রবণতা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। শ্রেণীকৃত তথ্যের জন্য উপযুক্ত নয় অর্থাৎ নন অ্যাপ্লিকেবিলিটি টু ক্যাটেগরিক্যাল ডেটা, গড় মৌলিক তথ্য যেমন লিঙ্গ অর্থাৎ
পুরুষ বা মহিলা, রং অর্থাৎ লাল বা নীল, বা ক্রমিক তথ্য অর্থাৎ র্যাঙ্কিং বিশ্লেষণের জন্য ব্যবহার করা যায় না। অনুপস্থিত মান দ্বারা প্রভাবিত অর্থাৎ অ্যাফেক্টেড বাই মিসিং ভ্যালুস। যদি রাশিমালার কিছু মান অনুপস্থিত থাকে তাহলে গড় সঠিক প্রতিফলন নাও দিতে পারে। বিভ্রান্তিকর হতে পারে অর্থাৎ ক্যান বি মিসলিডিং। যদি রাশিমালায় অনেক বৈচিত্র্য থাকে তাহলে শুধুমাত্র গড়ের ওপর নির্ভর করলে ভুল সিদ্ধান্ত আসতে পারে। গড় আমাদের দৈনন্দিন জীবনে ও গবেষণায় অনেকভাবে ব্যবহৃত হয়, যেমন শিক্ষা অর্থাৎ এডুকেশন। শিক্ষার্থীদের গড় নম্বর, উপস্থিতির হার এবং শিক্ষাগত কর্মক্ষমতা নির্ণয়ে ব্যবহৃত হয়। ব্যবসা ও অর্থনীতি অর্থাৎ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স। গড় বিক্রয়, লাভ, মজুরি এবং বাজারের প্রবণতা বিশ্লেষণে ব্যবহৃত হয়। স্বাস্থ্য ও চিকিৎসা অর্থাৎ হেলথ অ্যান্ড মেডিসিন। গড় রক্তচাপ, বিএমআই এবং অন্যান্য স্বাস্থ্য নির্দেশক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। সামাজিক বিজ্ঞান ও গবেষণা অর্থাৎ সোশ্যাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ। জনমত জরিপ ও গবেষণার ক্ষেত্রে গড় ব্যবহৃত হয় যাতে প্রবণতা বিশ্লেষণ করা যায়। প্রকৌশল ও গুণমান নিয়ন্ত্রণ অর্থাৎ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। পণ্যের গড় ক্ষমতা, ত্রুটির হার এবং উৎপাদন দক্ষতা পরিমাপের জন্য গড় ব্যবহার করা হয়। আজ আমরা গড় বা মিন সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করলাম। এটি আমাদের পরিসংখ্যান বিশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ অংশ। আশা করি এই আলোচনাটি তোমাদের কাজে লাগবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।